আর এই বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে দেশের রাজধানী। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে বিশেষজ্ঞরা সরব হয়েছেন। অনেকগুলো প্রশ্ন উঠছে, জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধেই কি পাল্টা হামলা? প্রশ্ন উঠছে, এখানেই শেষ নয়, আরো প্রশ্ন রয়েছে। প্রশ্ন উঠছে দিল্লিতে নিরাপত্তার নজরদারিতে গাফিলতি। প্রশ্ন 3, গোয়েন্দা নজরদারিতেও কি তাহলে বড়সড় ব্যর্থতা? প্রশ্ন 4, ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েনি সন্দেহজনক গতিবিধি? এই প্রশ্নগুলো উঠছে। প্রশ্ন উঠছে, নাশকতায় পরিকল্পনার ছাপ স্পষ্ট হলেও আঁচ পায়নি দিল্লি পুলিশ। প্রশ্ন উঠছে, রাজধানীতে এত বিস্ফোরক ঢুকলো কিভাবে? হাই সিকিউরিটি জোন লালকেল্লার, সেখানে এই ঘটনায় উঠছে প্রশ্ন। আর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে বিশেষজ্ঞরা সরব হয়েছেন। কেন সরব? তার কারণ হাই সিকিউরিটি জোন এই লালকেল্লা। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের দিনেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটলো। একটা পার্কিং জোন, পার্কিং লটে 3 ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থাকলো, আর গাড়িতেই আত্মঘাতী জঙ্গি অপেক্ষা করলে। এত কিছুর পরেও পুলিশ কিচ্ছু টের পেল না। তারপরও নাশকতা এড়ানো গেল না। গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে বিশেষজ্ঞরা সরব হয়েছে। এগুলো খুব স্মল গ্রুপস, মানে 2-3 জন এর স্মল গ্রুপসে কাজ করে, আর একটা জায়গায় কনসেন্ট্রেটেড থাকে না। এরা এখন উইথ ইন্টারনেট আর মোবাইল টেলিফোনি এটসেট্রা, এখন কমিউনিকেশন আর ফেসিলিটিস এত ভালো হয়ে গেছে দ্যাট খুব নিজের ফিজিক্যালি ক্লোজ বসে থাকার দরকার এখন এদের নেই। যে রেটে টেকনোলজি অ্যাডভান্স করছে আর কমিউনিকেশন ফ্যাসিলিটিস অ্যাডভান্স করছে, ওইটার একটা অ্যাডভান্টেজ এরা নিতে পারে। আমাদের সিকিউরিটি এজেন্সি এদেরও আর এই আইবি এটসেট্রা এদেরও সতর্কতা বাড়াতে হবে। এখানে যাই এরকম অ্যাক্টিভিটি হয় তার মধ্যে আইএসআই আর পাকিস্তানের হাত আছে, তাছাড়া এখানে এরকম অ্যাক্টিভিটি হতে পারে না আমাদের দেশে। কিছুদিন আগেই ইঙ্গিত পাওয়া গেছিল যে জৈশ এ মোহাম্মদ কিছু পোস্টার্স বের করেছিল, থ্রেটনিং পোস্টার্স কাশ্মীরে। ওইটার সূত্র ধরে যে লিঙ্ক পেয়েছে ওটা ফরিদাবাদের একটা ডক্টর এর কাছে। এত তাড়াতাড়ি একটা এফেক্টে আনবে এটা হয়তো দিল্লি পুলিশ বা যারা ইনভেস্টিগেশন করছিল তারা হয়তো এটা করতে পারেনি। তো হাই অ্যালার্ট সব জায়গায় হয়ে গেছে। যেই ইন্টেন্সিটির জিনিস ধরা পড়েছে সেটা অনেক বড় একটা কিছু করতে পারতাম। তো ওইটা আমার মনে হয় আপাতত একটা হল্ট হয়েছে। আর দিল্লিতে জঙ্গি হামলা কোথায় হলো? লালকেল্লার কাছে। i-20 গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ, আর এই গাড়িটি বারবার হাত বদল হয়ে এসে পৌঁছয় উমর নবীর কাছে। সোমবার বদরপুর বর্ডার হয়ে ওল্ড দিল্লিতে গাড়িটা ঢোকে, তারপর লালকেল্লার কাছে ট্রাফিক সিগন্যালেই বিস্ফোরণ। রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, রক্তাক্ত রাজপথ, দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো। এই সেই গাড়ি হুন্ডাই i-20, এতে আত্মঘাতী বিস্ফোরণ যা প্রাণ কাড়ল বহু মানুষের। হুন্ডাই i-20-তে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন। এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে। বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে। এই i-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান। তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। এই সেই এজেন্সির অফিস। অফিসের সামনে সারি দিয়ে গাড়ি, কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে। নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে, সব শেষে উমর নবী। এই উমর নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি। গাড়িটির এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য? এটাও কি তবে নাশকতার প্ল্যানিং এরই অংশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার,
এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে। আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি। লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় 3 ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমার নবীকে। কেন গাড়ি থেকে বেরোলো না উমার? সে কি কারো জন্য অপেক্ষা করছিল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 3 ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে। লালকেল্লার কাছে সিগন্যালে ধীরে ধীরে দাঁড়ায়, তারপরেই বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। আর এই জঙ্গি হামলায় দিল্লি রক্তাক্ত, দোষীদের রেয়াত নয়, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। জঙ্গি ষড়যন্ত্রের শিকার খুঁজে শাস্তির হুঁশিয়ারি মোদীর। बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. দেশের রাজধানীতে জঙ্গি হামলা, নিরাপত্তা নিয়ে কাंग्रेसের প্রশ্ন, জবাব দিতে হবে কেন্দ্রকে, তোপ कांग्रेसের। खैर, प्रधानमंत्री तो भूटान चले गए, लेकिन जो चिंता और भय का माहौल पूरे देश में उपज रहा है, देश के मन में बहुत सवाल हैं। उन सवालों के जवाब जब तक नहीं मिल जाते, अब ये ब्लास्ट क्या था, किसने कराया, एक्चुअली क्या है, ये जब तक सरकार ये हमें नहीं बताती तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा। बहरहाल एक भय का माहौल है, देश की राजधानी में है। देश की राजधानी में यूं इस तरह से ब्लास्ट होना अपने आप में बहुत सवालों को जन्म देता। দিল্লিতে বিস্ফোরণ প্রশ্নে নিরাপত্তা, দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালতের নজরদারিতে সিটের দাবি অভিষেকের। দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, সেখানে কিভাবে নিরাপত্তার ত্রুটি প্রশ্ন অভিষেকের। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের প্রসঙ্গ টেনেও খোঁচা। যারা দায়িত্বে রয়েছেন, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অন্তর্ভুক্ত, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ। কিন্তু আমরা আস্থা পাবো কোত্থেকে? পার্টির পক্ষ থেকে আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। দেশের গুরুত্বপূর্ণ যিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, সেখানে কোথাও না কোথাও আমাদের দেশের প্রতিরক্ষা, আমাদের দেশের বর্ডার, আমাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে। আর বিরোধীদের পাল্টা নিশানা বিজেপির। যখন ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে? যদি সেই সময়কার বোম বিস্ফোরণের হিসেব এবং তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয়, তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো, এত বোম বিস্ফোরণ হতো। তার সরকারের কোনো একজনের কি এই নৈতিক অধিকার হয় বা নৈতিক অধিকার আছে এই ব্যাপারে প্রশ্ন তোলার?